তারা তো আসলে আমাদের সাথে চায় ট্রেড এন্ড কমার্স। দিল্লি চায় না, দিল্লি ভয় পায় সবকিছুতে। তাহলে দিল্লির এই জুজুর ভয় তো ত্যাগ করতে হবে, তাই না? এখন বাংলাদেশের সরকার প্রধান চায়না গেলে ভারতের এত অ্যালার্জি, একেবারে সারা গায়ে চুলকানি হয়ে যায়, এটা আমি তো বুঝলাম না। কারণ কি, ডক্টর ইউনূস যখন চায়নাতে তার ভিজিটে সাকসেসফুল হয়ে গেলেন, তখনই কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে তাদের পলিসি রিভাইজ করে ফেললেন, এবং তারা অন্য রিভাইভিং সেন্টিমেন্টে আসলেন। কেন? যে না, ডক্টর ইউনূসের সাথে আমাদের বসতে হবে। হ্যাঁ, তাছাড়া অনেক চিল্লাচ্ছে যে এই করছে চায়না, ফুতুর করে দিব, এই করে দিবে। ডক্টর ইউনূস জানে যে পকেট কিভাবে ভরতে হয়, পকেট খালি হয়ে যাবে এই সম্পর্কে ডক্টর ইউনূস সদা সতর্ক ব্যক্তি। সুতরাং চায়নার সাথে 100টা ডিলে গেলেও বাংলাদেশের পকেট কোনোদিন খালি হবে না, পকেটটা ভারী হবে। ভারতের আসলে ওনাকে এস্টিমেট করতে ভুল করেছে। আমি যেটা বলতে চাচ্ছি, প্রদ্যুৎ কি বলে বসছে, চিটাগাংটা নিয়ে গেলে খুব ভালো হতো। তখন প্রদ্যুৎ একটা হার্ভার্ডের ফেলো এবং হার্ভার্ড ইউনিভার্সিটি ভিজিটিং টিচার হিসেবে অনেক বছর কাজ করছে, প্রায় 10 বছর। প্রদ্যুতের জন্ম 1977 সালে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। প্রদ্যুৎ তো বাচ্চা মানুষ, তার বাবা কিরিটি কিশোর মাণিক্য বাহাদুর, দাদা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আমি এদের পুরো ডাইনেস্টি চিনি। আমার বাড়িটা খুব কাছে তাদের, প্যালেস থেকে খুব বেশি দূরে না, 12 কিলোমিটার 13 কিলোমিটার। আমি যেটা বলছি, প্রদ্যুৎ হিস্ট্রিটা অর্ধেক বললো কেন, পূরণ করলো না কেন? এটা কি বলা হয়েছিল না যে আমাদেরকে দার্জিলিং দেওয়া হবে আর পার্বত্য চট্টগ্রাম দিতে হবে, পার্বত্য চট্টগ্রাম আর দার্জিলিং দিতে হবে? তা না হলে কংগ্রেস লিডাররা বলছিল যে পার্বত্য চট্টগ্রাম এবং দার্জিলিং দিলে পুরাটা ত্রিপুরা ইস্ট পাকিস্তানকে দিয়ে দিবে, বর্তমান বাংলাদেশকে। তখন মহারাজা এই যে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, লাস্ট এক্সিকিউটিভ কিং, তিনি জিন্না সাহেবের কাছে একটা চিঠি লিখেছিলেন, 2টা চিঠি। একটা লিখছেন বান্ডারি কমিশনের চেয়ারম্যান যিনি স্যার সিরিল র্যাডক্লিফ, ওনার কাছে একটা, আর হলো জিন্না সাহেবের কাছে একটা, অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রেসিডেন্ট। লিখলেন যে আমার তাহলে কি হবে, আমার রাজ্যটা এইভাবে চলে যাবে। জিন্না সাহেব আমাদের ইস্ট পাকিস্তান, বর্তমানে বাংলাদেশের প্রতি এতটা ইন্টারেস্টেড ছিলেন, উনি বললেন যে ঠিক আছে, আমি চিটাগং ইনক্লুডিং হিল ট্র্যাক্স পর্যন্ত নিয়ে নিব, আর তোমাদেরকে ত্রিপুরা দিয়ে দিব। দার্জিলিংটা পেয়ে গেল এমনিতেই ফাউ ফাউ। তাহলে প্রদ্যুৎ অর্ধেকটা হিস্ট্রি বললেন কেন? প্রদ্যুৎ তো লেখাপড়া জানে, অনেক ভালো লেখাপড়া জানে, বয়স কম হলেও। আর অন্যদের কথা ধরি না, যেহেতু প্রদ্যুৎ পড়ালেখা জানে, একজন অধ্যাপক মানুষ, আর তার হিস্ট্রিটা জানা আছে, তার ডিনেস্টিক্যাল হিস্ট্রি তার মুখস্থ, স্বাভাবিক। বিকজ হি ইজ দ্য লাস্ট ক্রাউন রিপ্রেজেন্টেটিভ অফ ত্রিপুরা ডাইনেস্টি, মানিক্য ডাইনেস্টি। তো সেই জন্য ইন্ডিয়া এগুলো। আর একটা তো জিনিস সত্যি যে বাই দিস টাইম 4জন সেভেন সিস্টারের 4জন মুখ্যমন্ত্রী অলরেডি তারা ক্ল্যান্ডেস্টাইন ডিজায়ার ব্যক্ত করেছে যে বাংলাদেশের সাথে তারা ফ্রি ট্রেডে যাইতে চায়। এটা সত্যি, যেটা আমাদের হাসিনুর ভাই সুন্দর করে কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গেছেন। তারা তো আসলে আমাদের সাথে চায় ট্রেড এন্ড কমার্স। দিল্লি চায় না, দিল্লি ভয় পায় সবকিছুতে। তাহলে দিল্লির এই জুজুর ভয় তো ত্যাগ করতে হবে, তাই না? এখন বাংলাদেশের সরকার প্রধান চায়না গেলে ভারতের এত অ্যালার্জি, একেবারে সারা গায়ে চুলকানি হয়ে যায়, এটা আমি তো বুঝলাম না। কারণ কি, ইন্ডিয়া কি চায়নার সাথে ট্রেড করে না? তাদের ট্রেড ভলিউম অনেক কনসিডারেবল রেট অফ ট্রেড ভলিউম আছে তাদের ইন্ডিয়ার। আর আমরা ব্যবসা বাণিজ্য করলে আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট ওইখানে ভিজিটে গেলে তারা বিভিন্ন ধরনের কথা বলে। এখন মিলিটারি পার্সোনাল 2জন আছেন সম্মানিত, ওনারা জানবেন শেখ হাসিনা 2টা সাবমেরিন কিনেছিলেন আপনার চায়না থেকে। আমি তখন 2016 সালে আমি দিল্লিতে এবং কলকাতায় ছিলাম একটা ডেলিগেশনে। আমাকে একজন কর্নেল, একজন ব্রিগেডিয়ার নাম মনে আছে, ব্রিগেডিয়ার পলাশ, আসামে বাড়ি। ওরে বাপরে, আমাকে টেবিলে বসিয়েছে নসিহাত, আমি উল্টা পাল্টা জবাব দিচ্ছি। আমিও কনফিউজ ছিলাম না। I was exactly talking in favor of my country, in favor of the interest of my country. I was upholding the sovereignty of my country. আমি সুদা কথা একটা কথা বলছি যে বাংলাদেশ কোথা থেকে কি কিনবে, এটা আপনাদের কাছ থেকে এত মানে পারমিশন নিতে হবে না। আমরা তো পারমিশনের কথা বলি না, আমরা তো সাবমেরিন দিতে পারতাম। চায়না কম রেটে দিয়েছে, আমি যেখানে লাভ পাবো মার্কেট ইকোনমিতে, সেখান থেকে কিন্তু চায়নার আগে তো ওনারা যেতে চাইছিলেন, ওনারা যেটা ফ্রেশ সচিব বলেছেন যে উনি যেতে চাইছিলেন, বাট ভারত কোনো পজিটিভ হ্যাঁ, ইঙ্গিত ডক্টর ইউনূস কিন্তু অত্যন্ত আর্টিকুলার ডিপ্লোমেসি জানেন, যদিও বা উনি কোনোদিন অ্যাম্বাসেডর বা হাই কমিশনার ছিলেন না। উনি ছিলেন অধ্যাপক মানুষ এবং মাইক্রো ক্রেডিটের করতেন। উনি কিন্তু আগে এই জিনিসটা ফুরিয়ে নিয়েছেন, অত্যন্ত ইন্টেলিজেন্ট মানুষ। উনি ইন্ডিয়াকে আগে নক করেছেন যে আমি দিল্লিতে আসতে চাই,
তখন ইন্ডিয়ার নাকটা একেবারে কপালে উঠেছিল। আমি বলেছিলাম একটা কথা যে এইটার পরেই ডক্টর ইউনূস চায়নাতে সফর করবে এবং চায়নার সফরটা অবশ্যই উনি সফল করবেন, কারণ চাইনিজ গভর্নমেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের অনেক গভীর সম্পর্ক। উনি একটা প্রভিন্সের অনারারি গভর্নর এবং ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন। এখন বুঝেন ওই দেশটার সাথে ওনার কি সম্পর্ক। আপনারা যদি ওনার ইয়াটা কভার করেছেন নিশ্চয়ই, ওনার চায়না ভিজিটটা, হি ইজ ড্যাম সাকসেসফুল। এবং ডক্টর ইউনূস যখন চায়নাতে তার ভিজিটে সাকসেসফুল হয়ে গেলেন, তখনই কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে তাদের পলিসি রিভাইজ করে ফেললেন এবং তারা অন্য রিভাইভিং সেন্টিমেন্টে আসলেন। কেন? যে না, ডক্টর ইউনূসের সাথে আমাদের বসতে হবে। হ্যাঁ, তাছাড়া অনেক চিল্লাচ্ছে যে এই করছে চায়না, ফুতুর করে দেব, এই করে দিবে। ডক্টর ইউনূস জানে যে পকেট কিভাবে ভরতে হয়, পকেট খালি হয়ে যাবে এই সম্পর্কে ডক্টর ইউনূস সদা সতর্ক ব্যক্তি। সুতরাং চায়নার সাথে 100টা ডিলে গেলেও বাংলাদেশের পকেট কোনোদিন খালি হবে না, পকেটটা ভারী হবে। ভারতের আসলে ওনাকে এস্টিমেট করতে ভুল করেছে। আমি তো মনে করি যে হি ইজ টোটালি ম্যাচলেস ফিগার, টারিং পার্সোনালিটি, even to face any Indian in any capacity, in diplomacy, in economic trade and commerce, in statesmanship, in everything. যে ভারতের যে সেন্টিমেন্ট, সাইকি, সেটা কিন্তু বোঝা যায় তাদের যে ডক্টর ইউনূস সম্পর্কে তারা যে বক্তব্যগুলো রাখেন, বিন্দুমাত্র কোনো সম্মান দিয়ে কথা বলেন না। এটা আমাকে খুব পীড়া দেয়। কেন দেয় জানেন? বাংলাদেশ 18 কোটির একটা দেশ, সেই দেশের সরকার প্রধান হলো প্রফেসর ডক্টর ইউনূস এবং আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব। সেই মানুষটা সম্পর্কে যখন কথা বলেন, তারা কটু শব্দ ব্যবহার করেন, অসুন্দর শব্দ ব্যবহার করেন। এটা কিন্তু ঠিক না। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে। মণিশঙ্কর আয়ার, তিনি ছিলেন কংগ্রেসের আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এর আগে হি ওয়াজ এ ক্যারিয়ার ডিপ্লোম্যাট। উনি একসময় পাকিস্তানে ভারতের হাই কমিশনার ছিলেন এবং অত্যন্ত মেধাবী একজন ডিপ্লোম্যাট ছিলেন। উনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, তারপরে আপনার ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, ইউনিভার্সিটি অফ টাফটে পড়াশোনা করেছেন। উনি নরেন্দ্র মোদী সম্পর্কে একটা খারাপ শব্দ ব্যবহার করেছিলেন। আমি এই শব্দটা কিন্তু বলবো না, কিন্তু ওই শব্দটা ব্যবহার করার ফলে আমার এই ভদ্রলোক সম্পর্কে আমি খুব বিরক্ত বোধ করেছিলাম যে মণিশঙ্কর আয়ারের মতো এত উচ্চশিক্ষিত মানুষ, হ্যাঁ, উনি এটা বলতে পারলেন। আমি তার মন্ত্রিত্ব বাদ দিলাম, একজন শিক্ষিত মানুষ। তো সেটা কিন্তু আমার খারাপ লেগেছে। আমি মনে করি এইটা এক ধরনের সৌজন্য বোধ থেকে আমার এই চেতনাটা আসছে যে একজন প্রধানমন্ত্রীকে এই শব্দ ব্যবহার করা যায় না। মণিশঙ্কর আয়ারকে আমি পছন্দ করি বিভিন্ন কারণে। তার একটা পজিটিভ কনসার্ন ছিল আমাদের দেশ, বাংলাদেশ সম্পর্কে। সেই লোকটার প্রতিও কিন্তু আমি বিরক্ত বোধ করেছি। ভারত দেখেন, আপনি মানবাধিকারের সূচকে যদি বলেন, বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে। ভারত কি সেই জায়গায় আছে? আমরা আজকে কতটা বছর যাবৎ 1.3 মিলিয়ন রোহিঙ্গা রেফিউজিকে খাওয়াচ্ছি, রাখছি, তাদের মেডিকেল কেয়ার দিচ্ছি, এভরিথিং দিচ্ছি না? এটা কি মানবিক দিকের বড় ধরনের উদাহরণ না? হিউম্যান রাইটস এর যে আমরা সম্মান করি, সেটার বড় ধরনের এক্সাম্পল কি বাংলাদেশ সেট আপ করে নাই? কিন্তু ভারত কি করেছে?